খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমি স্বপ্না ম্যাডাম তোমাদের স্বাগতম জানাই। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কোভিড-19 সংক্রমণ কিন্তু এখন আরও আবার বেড়ে যাচ্ছে। আমি আশা করব যে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সাবধানে থাকবে, সাবধানতা অবলম্বন করবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের যে বিষয়টা পড়াই, রাজনীতি ও উন্নয়নে নারী, এই বিষয়টার আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব তা হলো পুঁজিবাদে নারীর অবস্থান। তাহলে প্রথমে আমরা একটু পুঁজিবাদ সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রিয় ছাত্রছাত্রীরা, মানব ইতিহাসের প্রাথমিক পর্যায়ে আদিম সাম্যবাদী সমাজ বিরাজমান ছিল। এ সমাজে মানুষ ছিল একান্তই খাদ্য সংগ্রহকারী। কালক্রমে ব্যক্তিগত সম্পত্তি ও উৎপাদন ব্যবস্থার উদ্ভব ঘটে এবং এভাবে কী হলো, মধ্যযুগে সামন্তবাদের বিকাশ ঘটে এবং কৃষিভিত্তিক সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে শিল্প সমাজে উত্তরণের ফলে পুঁজিবাদের উদ্ভব ঘটে। শিল্প বাণিজ্যের ব্যাপক প্রসারের ফলে যে ব্যবস্থার উৎপত্তি হয় তাই পুঁজিবাদ নামে পরিচিত। অর্থাৎ পুঁজিবাদ বলতে এমন এক অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদনের উপকরণ সমূহের উপর ব্যক্তি মালিকানা স্বীকৃত এবং অবাধ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সম্পদ সংগ্রহের সুযোগ থাকে। পুঁজিবাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তি মালিকানা, অবাধ প্রতিযোগিতা, তারপর হচ্ছে মুনাফার ভিত্তিতে উৎপাদন, উদ্বৃত্ত মূল্য, উদ্যোগের স্বাধীনতা, ক্রেতার স্বাধীনতা, শ্রেণীর অস্তিত্ব, অর্থনৈতিক অসমতা, মুক্ত বাণিজ্যের প্রসার, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক বাজার। আমি তোমাদের ক্লাসে কিন্তু পুঁজিবাদী বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করেছি, তাই আমি আর বৈশিষ্ট্যগুলো আলোচনা করব না। আমি পুঁজিবাদ ও নারী নিয়েই তোমাদের এখন আলোচনা করব। পুঁজিবাদ ও নারী, তাইলে আমরা এই যে আলোচনা করলাম, আমি যে সংক্ষেপে তোমাদের একটু পুঁজিবাদ সম্পর্কে আলোচনা করলাম, তাহলে দেখা গেল কি যে সামন্ততান্ত্রিক সমাজকে ধ্বংস করে পুঁজিবাদের উদ্ভব ঘটে। পশ্চিম ইউরোপে সপ্তদশ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে বুর্জোয়া বিপ্লবের ফলে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উৎপত্তি হয়। আমরা এই টপিকগুলো আমাদের প্রত্যেকে ডিটেলস আছে, আমরা প্রত্যেকে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা, আমাদের এগুলো চ্যাপ্টার ওয়াইজ আছে, প্রত্যেকে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকে আমরা জানতে পারবো এগুলো ডিটেলস। তাহলে পুঁজিবাদী ব্যবস্থার একদিকে আছে কি, উৎপাদনের উপাদান সমূহের মালিক, এদেরকে পুঁজিপতি বলা হয় এবং এরা সংখ্যায় মুষ্টিমেয়। আর অপরদিকে আছে বেঁচে থাকার জন্য মজুরির বিনিময়ে পুঁজিপতিদের কাছে শ্রম বিক্রয়কারী জনগণ, এদেরকে মজুরি শ্রমিক বলা হয়। এরা জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে একদিকে আছে কি উৎপাদন সময়ের মালিক, এদেরকে পুঁজিপতি বলে এবং এদের সংখ্যাটা কিন্তু কম। আর যারা অপরদিকে যারা বেঁচে থাকার জন্য মজুরির বিনিময়ে তাদের শ্রম বিক্রি করে, শ্রম বিক্রিকারী জনগণ, এদেরকে মজুরি শ্রমিক বলা হয় এবং এরা কিন্তু জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ। এদের হাতে উৎপাদনের কোনো উপাদান নেই। পুঁজিপতিরা হলো সমাজের শাসক ও শোষক শ্রেণী, আর শ্রমিকরা হলো পুঁজিবাদী সমাজের শোষিত এবং নির্যাতিত শ্রেণী। আর নারীরা উভয় শ্রেণীতে শোষিত ও নির্যাতিত। এখন আমি কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব। সম্পত্তির ব্যক্তি মালিকানায় নারীর অবস্থান। পুঁজিবাদী ব্যবস্থায় সম্পত্তির ব্যক্তিগত মালিকানা স্বীকৃত, কিন্তু নারীরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সম্পত্তির ব্যক্তিগত মালিকানা থেকে তারা বঞ্চিত। ব্যক্তিগত মালিকানা না থাকায় আদিম সমাজ ছিল শ্রেণীহীন, কিন্তু পুঁজিবাদী সমাজে ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হওয়ায় নারীরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সাধারণত পিতার সম্পত্তি কি পুত্ররা পেয়ে থাকে।
বাংলাদেশের হিন্দু সমাজে অদ্যাবধি কিন্তু পিতার সম্পত্তি পুত্ররাই পায়। অবাধ প্রতিযোগিতায় নারীর অবস্থান। পুঁজিবাদী ব্যবস্থায় বিভিন্ন উৎপাদক গোষ্ঠী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে অবাধ প্রতিযোগিতা চলে। পুঁজিপতি উৎপাদকরা নিজেদের উৎপাদিত পণ্যের জন্য বাজার দখলের উদ্দেশ্যে পরস্পরের সাথে প্রতিযোগিতা লিপ্ত হয়। এই প্রতিযোগিতায় দেখা যায় যে কি হয় যে নারীরা পিছিয়ে পড়ে এবং অধিকাংশ, এছাড়া দেখা যায় যে অধিকাংশ শিল্প কারখানার মালিক কিন্তু পুরুষ। নারীরা মুনাফা থেকে বঞ্চিত। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় মুনাফার জন্য কি পণ্য উৎপাদন করা হয় এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে পুঁজিপতিরা বেশি মুনাফা অর্জনের চেষ্টা করে। মুনাফার পরিমাণ যত বাড়তে থাকে পুঁজিপতি উৎপাদন বৃদ্ধির পুঁজিপতিগণ কি করে উৎপাদন বৃদ্ধির জন্য তারা ততই কি উৎসাহিত হয়। আর দেখা যাচ্ছে যে নারীরা পুঁজিবাদী ব্যবস্থায় মুনাফা থেকে মানে বঞ্চিত। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু নারীরা গৃহকর্মে আবদ্ধ থাকে সেহেতু তাদের কাজের কোনো মূল্য নেই, সুতরাং তারা মুনাফা অর্জনের সুযোগ পায় না। নারী পণ্যে পরিণত হয়। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় নারী পণ্যে পরিণত হয়। নারীরা এই সমাজে সহায় সম্বলহীন আমরা জানি, এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে নারীরা নিজেদের জীবিকা নির্বাহ এবং পরিবারের ভরণ পোষণের জন্য তারা পুঁজিপতিদের কাছে সস্তায় তারা শ্রম শক্তি বিক্রয় করতে তারা বাধ্য হয়। মজুরি বৈষম্য। পুঁজিবাদী ব্যবস্থায় দেখা যায় যে নারী ও পুরুষের মধ্যে মজুরি বৈষম্য প্রকট। নারীরা পুরুষের সঙ্গে একই ধরনের কাজ করলে নারীদের জন্য কম মজুরি নির্ধারণ করা হয়। কৃষিকাজে, মাটি কাটায়, রাজমিস্ত্রির কাজে, শিল্প কারখানায় সব ক্ষেত্রেই দেখা যায় যে নারী পুরুষ একই, পুরুষরা যতটা সময় কাজ করেছে দেখা যায় যে নারীরা ততটা সময়ই কাজ করে, কিন্তু দেখা যায় যে নারীদেরকে পুরুষদের তুলনায় কম মজুরি দিয়ে থাকে বা কম মজুরি তারা পেয়ে থাকে। ব্যবহার মূল্য আছে কিন্তু বিনিময় মূল্য নেই। যে কোনো পণ্যেরই মানে পণ্য মাত্রই ব্যবহারিক ও বিনিময় মূল্য আছে। কোনো বস্তুর উপযোগিতার উপর কিন্তু তার ব্যবহার মূল্যটা নির্ভরশীল, ব্যবহার মূল্য নির্ভর করে। বিনিময় মূল্যটা হলো যে কোনো বস্তুর ব্যবহার মূল্যের একটি নির্দিষ্ট পরিমাণের সাথে অন্য একটি নির্দিষ্ট পরিমাণের, অর্থাৎ অন্য ধরনের বস্তুর ব্যবহার মূল্যের অনুপাত। দেখা যাচ্ছে নারীরা গৃহকর্মে তাদের শ্রমশক্তি তারা নিয়োগ করে, যে কোনো শ্রমশক্তির কিন্তু বিনিময় মূল্য আছে, অথচ নারীদের যে তারা যে ঘরে যে কাজ করে সেই ঘরে যে শ্রমটা তারা দেয় সেই শ্রমের কিন্তু কেবল ব্যবহার মূল্য আছে, কিন্তু এর বিনিময় মূল্য নেই। উদ্বৃত্ত মূল্য ও নারীদের শোষণ। দেখা যাচ্ছে যে শ্রমিকদের মোট সময়কে দুভাগে ভাগ করা হয়, সমাজের জন্য প্রয়োজনীয় পরিশ্রমের সময় এবং অতিরিক্ত পরিশ্রমের সময়। তো সমাজের জন্য যে প্রয়োজনীয় পরিশ্রমের সময়ের মূল্যটুকু নারী শ্রমিককে দেওয়া হয়, কিন্তু অতিরিক্ত পরিশ্রমের সময়ের মজুরি থেকে নারী শ্রমিককে বঞ্চিত করা হয়। শ্রম শক্তি দ্বারা সৃষ্ট উদ্বৃত্ত মূল্যকে মালিক শ্রেণী মুনাফা হিসাবে আত্মসাৎ করে। এভাবে পুঁজিবাদী অর্থব্যবস্থায় উদ্বৃত্ত মূল্য আত্মসাৎ করে মালিক শ্রমিক নারী শ্রমিকদেরকে শোষণ করে। রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে ভূমিকা পালন করে। শ্রমিক শ্রেণীর উপর শোষণটাকে অব্যাহত রাখার জন্য মানে অব্যাহত রাখার উপায় হিসাবে দেখা যায় যে পুঁজিপতি শ্রেণী রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। আবার অধিকাংশ পুঁজিপতি শ্রেণী পুরুষ বিদায় এখানে নারীদের স্বার্থও উপেক্ষিত হয়। এই প্রসঙ্গে অ্যাঙ্গেলস বলেছেন যে ধরন যাই হোক না কেন আধুনিক রাষ্ট্র হলো একটি পুঁজিবাদী রাষ্ট্র,
পুঁজিপতিদের রাষ্ট্র। লিঙ্গভিত্তিক শ্রমবিভাজন ও পুঁজিবাদ। পুঁজিবাদ বিকাশের সাথে সাথে লিঙ্গভিত্তিক শ্রমবিভাজন নীতির প্রয়োগ দেখা যায়। আমরা লিঙ্গভিত্তিক শ্রমবিভাজন আমরা পড়েছি, আমরা জানি লিঙ্গভিত্তিক শ্রমবিভাজনটা কি। দেখা যায় যে পুঁজিবাদে পুরুষকে শ্রম শক্তি হিসেবে বিবেচনা করা হয়, কেননা সে পরিবারের ভরণ পোষণের জন্য তার শ্রম শক্তি বিক্রয় ও উপার্জন করে, আর নারী গৃহস্থালী ও পুনরুৎপাদনমূলক কাজ করে। পুঁজিবাদে এ ধরনের কাজকে অনুৎপাদনশীল বলে মনে করা হয়। কাজে অনুৎপাদনশীল কাজে নিয়োজিত নারীর কাজের কোনো মজুরি নেই। নারী পুরুষের সমমর্যাদা অস্বীকৃত। পুঁজিবাদী সমাজে নারী পুরুষের সমমর্যাদা ও সমানাধিকার অস্বীকৃত হয়। সামাজিক সমতা নয়, সামাজিক বৈষম্যই পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য। এটাই হচ্ছে মূল কথা, যে সামাজিক বৈষম্যটাই কিন্তু পুঁজিবাদী সমাজের মূল বৈশিষ্ট্য, এবং পারিবারিক সম্পর্ক ও অর্থনৈতিক সম্পর্কে রূপান্তরিত হয়। এতে দেখা যায় যে এই ধরনের সমাজ ব্যবস্থায় নারীরা পুরুষের সেবা দাসে পরিণত হয়। পুঁজিবাদের নারীরা ব্যাপক হারে অর্থনৈতিক সামাজিক, পুঁজিবাদী নারীরা দেখা যায় যে ব্যাপক হারে অর্থনৈতিক ও সামাজিক অধিকার থেকে তারা বঞ্চিত হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের কিন্তু দেখা যায় যে খ বিভাগে কিন্তু আমাদের প্রায়ই এই কোশ্চেনটা থাকে যে পুঁজিবাদী নারীর অবস্থান নির্ণয় করো। দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, আমরা কলেজে তোমাদের কিন্তু আমাদের সিলেবাস প্রায় শেষ হয়ে গিয়েছিল, তারপরেও তোমাদের অনেক কিছু বিষয় আমি রিপিট করেছি, বা কিছু দু একটা বিষয় যেগুলো পড়ানো না সেগুলো তোমাদের পড়িয়েছি, কিন্তু এখন সবটা আসলে নির্ভর হচ্ছে তোমাদের উপর। তোমরা যদি এখন ঘরে থেকে তোমরা যদি সময়টাকে কাজে না লাগাও, তাহলে কিন্তু তোমরা পরে কোনো সুযোগ পাবে না, পড়ার কোনো সুযোগ পাবে না। কারণ বুঝতেই পারতেছো যে শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে তখন কিন্তু আর তোমাদের পড়ার সময় দেওয়া হবে না, তোমাদের হয়তো পরীক্ষার ডেট দিয়ে দিবে। আর আমাদের কলেজে 2 দিন আগে কলেজের বিভাগের চেয়ারম্যানদের সাথে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল স্যারের মিটিং হয়েছে, যে হয়তোবা তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তোমাদেরকে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, জমা দিতে হবে। তো এখনও নোটিশ হয়নি, তাই আমি ব্যাপারে আর বেশ কিছু বলবো না, তোমাদেরকে অতি শীঘ্রই তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হবে। আর আজকে আমি তোমাদের এই পর্যন্ত যে বিষয়গুলো তোমাদের আমি পড়িয়েছি, আমি সেগুলো একটুখানি তারপর আমি একটু তোমাদের বলছি, যে আমি কিন্তু তোমাদের নারী নির্যাতনের যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো তোমাদের আমি পড়িয়েছি। তারপরে হচ্ছে যে নারী উন্নয়নের অ্যাপ্রোচগুলো আমি পড়িয়েছি, এবং সিডো সনদের যে মূল ধারাসমূহ সেই টপিক্সটাও আমি পড়িয়েছি, এবং নারীর বিষয়ক যে আন্তর্জাতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো সম্পর্কেও কিন্তু আমরা এই অনলাইন ক্লাসে আমরা আলোচনা করেছি। এছাড়াও আমি তোমাদের যে নারীর ক্ষমতায়নের স্তরগুলো নিয়ে আলোচনা করেছি, নারীর ক্ষমতায়নের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি, এবং যে আমাদের যে জাতীয় সংসদের যে নারীর প্রতিনিধিত্ব সন্তোষজনক কিনা সেই টপিকসটা নিয়েও আমি আলোচনা করেছি। আমি গতকাল আমি দেখলাম যে আসলে তোমাদের বলতে গেলে 90% তোমাদের সিলেবাসের পড়ানো হয়ে গেছে। তারপরে আমি দেখলাম যে আচ্ছা পুঁজিবাদটা নিয়ে, যেহেতু পুঁজিবাদটা নিয়ে আলোচনা হয় নাই, তাই আমি পুঁজিবাদটা নিয়ে তোমাদের একটু আলোচনা করি। তো এখন তোমরা যেটা করবে আসলে, আজকে আমি কিছু কথা বলছি যেগুলো আসলে সবসময় ক্লাস করি, অনলাইনে তোমাদের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করি, এই কথাগুলো বলা হয় না। আজকে আমি তোমাদের যেটা বলবো, তোমরা হচ্ছে যে তোমরা সুন্দর করে বাসায় একটা কোশ্চেন করে সেটা তোমরা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ তোমরা যদি একটু না লিখো, তোমাদের আবার পরীক্ষা যে 4 ঘন্টা সময়, সেখানে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে। কারণ অনেক দিন ধরেই তোমরা লেখা থেকেও লিখতেও পারতেছো না। তোমাদের কলেজে পরীক্ষা হলে তোমাদের লেখা হতো, আমরা ক্লাসে পরীক্ষা নিতাম তখনও তোমাদের লেখা হতো। দেখা যাচ্ছে যে তোমরা হয়তো, আমি যেটা ভাবি যে তোমাদের আসলে সেটাও হচ্ছে না।
তো তোমরা কোশ্চেনগুলো মুখস্থ করবে, করে তোমরা লিখে নিজেই সেটা তোমরা চেক করবে। এখন সেটা ছাড়া কিন্তু তোমাদের আর কোনো উপায় নেই। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সাবধানতা অবলম্বন করবে। তাহলে সবাইকে ধন্যবাদ।